So now let us start electrostatic energy. ঠিক আছে? আচ্ছা, এই চ্যাপ্টারটাতে আমরা কি করব? এই চ্যাপ্টারটাতে আমরা একটা গিভেন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য কতটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি চার্জ ডিস্ট্রিবিউশন বা তার করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ডে স্টোরড হয় তার একটা এক্সপ্রেশন বার করব। ঠিক আছে? ওকে, বেশ, দেখা যাক। ফার্স্টে আমরা দেখি assembly of n charges. Assembly of n point charges. Suppose ধর আমার কাছে n খানা পয়েন্ট চার্জের একটা অ্যাসেম্বলি আছে। ঠিক আছে? যে অ্যাসেম্বলিটা আমি তৈরি করেছি। ঠিক আছে? ধর q1 q2, ঠিক আছে, এরকম করে আপ টু qn। ঠিক আছে? n খানা পয়েন্ট চার্জের একটা অ্যাসেম্বলি আমরা তৈরি করেছি। ঠিক আছে? ক্লিয়ার? এবারে এই পয়েন্ট চার্জের অ্যাসেম্বলিটা তৈরি করার জন্য অফকোর্স এই চার্জ ডিস্ট্রিবিউশনটার মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড হবে। ঠিক আছে? চার্জ ডিস্ট্রিবিউশনটার মধ্যে অথবা এর করসপন্ডিং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে, যাই বলিস না। ঠিক আছে? কেন স্টোরড হবে? কারণ এই অ্যাসেম্বলিটাকে তৈরি করতে গিয়ে অ্যাজ অ্যান এক্সটার্নাল এজেন্ট আমাকে একটা ওয়ার্ক ডান করতে হয়েছে। সেই ওয়ার্ক ডানটা, এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইজ আ কনজারভেটিভ ফিল্ড, তাহলে এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডানকে অবভিয়াসলি ও পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর করে রাখবে। ঠিক আছে? তাই জন্যই একটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর হবে। ঠিক আছে? তাহলে আমাদের সেই ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ফর দ্য গিভেন চার্জ ডিস্ট্রিবিউশন তার একটা এক্সপ্রেশন বার করতে হবে। ঠিক আছে? বেশ, দেখা যাক আমরা এই রকম একটা চার্জ ডিস্ট্রিবিউশন যেখানে একটা অ্যাসেম্বলি অফ n পয়েন্ট চার্জেস আছে তার জন্য কত ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোরড হবে সেটা বার করতে পারি কিনা। আমরা এই অ্যাসেম্বলিটা তৈরি করার জন্য ফার্স্টে কি করব? একদম শুরু থেকে দেখা যাক। ফার্স্টে আমরা অ্যাজ অ্যান এক্সটার্নাল এজেন্ট একটা পয়েন্ট চার্জ নিয়ে আসব। এইবার এই বোর্ড, এই ফাঁকা জায়গাটুকুর মধ্যে আমরা n খানা পয়েন্ট চার্জের একটা অ্যাসেম্বলি তৈরি করতে চাইছি। ঠিক আছে? তাহলে ফার্স্টে কি করব? ফার্স্ট চার্জটাকে নিয়ে আসব q1 কে। ঠিক আছে? এই q1 কে নিয়ে এলাম, ধরে নে ইনফিনিটি থেকে নিয়ে এলাম এই ফাঁকা জায়গাটাতে। ঠিক আছে? এটা নিয়ে আসবার জন্য আমাকে কিন্তু কোনো ওয়ার্ক ডান করতে হলো না, তাই তো? কারণ এখানে কোনো চার্জ ছিল না যার এগেইনস্টে আমাকে ওয়ার্ক ডান করে এটা আনতে হয়েছে। ঠিক আছে? তাহলে আমরা জাস্ট একে নিয়ে চলে এলাম, আমাকে কোনো ওয়ার্ক ডান করতে হয়নি। ঠিক আছে? এইবার আমরা যখনই আরেকটা পয়েন্ট চার্জ, সেকেন্ড পয়েন্ট চার্জটাকে নিয়ে আসব q2 কে, তখনই আমাকে কি করতে হবে? একটা ওয়ার্ক ডান করতে হবে। ঠিক আছে? ওকে, কার এগেইনস্টে ওয়ার্ক ডান করতে হবে? এই q1 এর যে রিপালসিভ ফোর্স তার এগেইনস্টে একটা ওয়ার্ক ডান করতে হবে। ঠিক আছে? তাহলে ধর আমি আরেকটা পয়েন্ট চার্জকে নিয়ে এলাম ইনফিনিটি থেকে এইরকম একটা ডিসটেন্সে। কত ডিসটেন্সে? r12 ডিসটেন্সে। ঠিক আছে? q2 কে নিয়ে এলাম। ওকে, এইটা নিয়ে আসতে গিয়ে আমার রিপালসিভ ফোর্সের এগেইনস্টে যে ওয়ার্ক ডানটা করতে হলো সেটা কি হয়ে গেল? সেটা এই চার্জ ডিস্ট্রিবিউশনটার মধ্যে স্টোরড হয়ে গেল, বা আমি বলবো ইলেকট্রিক ফিল্ডের মধ্যে স্টোরড হয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে কতটা এনার্জি স্টোরড হলো তুই চিন্তা করে দেখ। যে ওয়ার্ক ডানটা আমি করলাম সেটা কি হলো? সেটা স্টোরড হয়ে গেছে আলটিমেটলি চার্জের মধ্যে আমি ধরতে পারি। ঠিক আছে? অথবা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে। আপাতত ফর দ্য টাইম বিং আমাদের বুঝতে সুবিধার জন্য আমি বলছি চার্জের মধ্যে স্টোর হলো এনার্জিটা। ঠিক আছে? সেটা কত স্টোরড হলো এনার্জিটা তুই বল। আমি লিখছি এনার্জির ভ্যালুটা হচ্ছে u12। u12 ইকুয়ালস টু কত হবে? কত এনার্জি স্টোরড হবে? আমরা জানি q2 চার্জের মধ্যে কত এনার্জি স্টোরড হবে? চার্জ ইনটু পোটেনশিয়াল, তাই না? চার্জ ইনটু পোটেনশিয়াল। ওকে, পোটেনশিয়ালের ভ্যালুটা কত হবে? এই পয়েন্টে q1 চার্জের জন্য এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? q1 বাই 4 পাই এপসাইলন 0 r12, রাইট? ঠিক আছে? তাহলে q1 চার্জের জন্য এই পয়েন্টে পোটেনশিয়াল কত? q1 বাই 4 পাই এপসাইলন 0 r12। তাহলে পোটেনশিয়াল, ইলেকট্রিক পোটেনশিয়াল ইনটু চার্জ q2, এই পয়েন্টের পোটেনশিয়াল এত ইনটু এই পয়েন্টে কত চার্জকে প্লেস করেছি? q2 কে। তাহলে q2 এর মধ্যে কত এনার্জি স্টোরড হবে? q2 ইনটু পোটেনশিয়াল। ঠিক আছে? তার মানে কত এনার্জি স্টোরড হলো? এই u12 ইকুয়াল টু q1 q2 বাই 4 পাই এপসাইলন 0 r12, এই অ্যামাউন্টে। ঠিক আছে? এই এনার্জিটা আমি কি বলতে পারি?
এই চার্জ অ্যাসেম্বলিটার মধ্যে স্টোর হলো, এই যে দুটো চার্জের অ্যাসেম্বলি তার মধ্যে এই এনার্জিটা স্টোর হলো আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি U12 ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2 বাই 4πε0 R12। ঠিক আছে, এখানে সরি 4πε0 দুবার লিখেছি, এটা R12। একটা জিনিস ভালো করে এখানে মাথায় রাখ, এখানে কিন্তু এনার্জিটা আমি বলছি এই একটা টার্মে, মানে Q2 এর জন্য এখানে একটা পোটেনশিয়াল হয়েছে, সেই পোটেনশিয়ালের জন্য Q1 ইনটু দ্যাট পোটেনশিয়াল উইল বি দ্য এনার্জি। ঠিক আছে, তাহলে তুই তোর একটা কনফিউশন হতে পারে যে তাহলে Q1 এর যে একটা এনার্জি প্লাস Q2 এর একটা এনার্জি, তাহলে দুটো এনার্জি প্লাস করলে টোটাল এনার্জিটা হবে না। Q1 কে তো আমি প্রথমে নিয়ে এসেছি এখানে, সেটা আনতে তো আমার কোনো ওয়ার্ক ডান করতে হয়নি, তাহলে ওইখানে কোনো এনার্জির ব্যাপারই নেই, ওয়ার্ক ডান না হলে সেই এনার্জি স্টোরই হবে না। Q1 কে প্রথমে নিয়ে এসেছি, তারপরে Q2 কে নিয়ে আসছি, তখন আমার ওয়ার্ক ডান, তখন আমার এনার্জি। ঠিক আছে, তাহলে শুধু এই এনার্জিটা স্টোর হবে ফর দ্য অ্যাসেম্বলি অফ টু চার্জেস। ঠিক আছে, ক্লিয়ার? আবার তুই যদি প্রথমে Q2 কে নিয়ে আসতি পরে Q1 কে নিয়ে আসতি, তাহলে একই রকম ভাবে ধরতি যে Q2 এর জন্য কোনো ওয়ার্ক ডান করতে হয়নি, মানে এনার্জি নেই অ্যাসেম্বলিতে। এবারে Q1 কে নিয়ে আসলে Q2 এর জন্য এখানে কত পোটেনশিয়াল, E টাইমস দ্য চার্জ Q1 উইল বি দ্য এনার্জি অফ দ্য অ্যাসেম্বলি। বোঝা গেল কনসেপ্টটা? ঠিক আছে, বেশ। এবারে ধর আমি আরেকটা চার্জকে নিয়ে এলাম এখানে, মানে এবার অ্যাসেম্বলি অফ 3 চার্জেস আমি বানাবো। ঠিক আছে, সেটা হচ্ছে Q3। ঠিক আছে, এখান থেকে Q1 থেকে Q3 ডিসটেন্সটা আমি বলছি R13, আর Q2 থেকে Q3 ডিসটেন্সটা আমি বলছি R23। ঠিক আছে, ওকে, তাহলে বল কি হচ্ছে, এইবারে Q3 কে নিয়ে আসতে গেলে এই পয়েন্টে কি করতে হবে, Q1 আর Q2 এই দুটো পয়েন্ট চার্জের যে রিপালসিভ ফোর্স তার এগেইনস্টে আমার ওয়ার্ক ডান করে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমার কত এনার্জি টোটাল Q3 এর মধ্যে স্টোর হবে, আমার ওয়ার্ক ডানটা স্টোর হবে অ্যাজ এনার্জি ইন দা চার্জ Q3, তাহলে সেটা কত? তাহলে সেটা হবে হচ্ছে, তুই চিন্তা করে দেখ, সেটা হবে হচ্ছে একটা হবে U13 প্লাস U23, তার মানে হচ্ছে টোটাল এনার্জিটা, তুই চিন্তা কর, এনার্জি অন Q3, তাই তো? তাহলে সেটা কত হবে, U13 প্লাস U23, তাহলে টোটাল এনার্জিটা কত হচ্ছে, তাহলে বল সেটা হবে হচ্ছে গিয়ে Q3 ইনটু এই পয়েন্টে Q1 এর জন্য পোটেনশিয়াল কত, Q1/4πε0 R13 প্লাস, আর এই পয়েন্টে Q2 এর জন্য পোটেনশিয়াল Q3 ইনটু Q2/4πε0 R23, রাইট? Q2 ইনটু 4πε0 R23। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে এই পয়েন্টে টোটাল পোটেনশিয়াল কি, Q1 এর জন্য একটা পোটেনশিয়াল আর Q2 এর জন্য একটা পোটেনশিয়াল, তাহলে Q1 এর জন্য পোটেনশিয়াল কি, Q1/4πε0 R13 ইনটু চার্জ Q3, তাহলে Q3 এর এনার্জি, আবার প্লাস কি এই পয়েন্টে Q2 এর জন্য পোটেনশিয়াল কত, Q2/4πε0 R23 ইনটু চার্জ Q3। ঠিক আছে, সো দিস উইল বি দ্য টোটাল এনার্জি, চার্জ ইনটু পোটেনশিয়াল, Q3 ইনটু পোটেনশিয়াল, তাহলে এইটা কি টোটাল এনার্জি ইন Q3, তাই তো? তাহলে Q3 কে আনার জন্য এই পয়েন্টে টোটাল এনার্জি কত হলো, এত। ঠিক আছে, তাহলে তুই এবার বল যে তাহলে এই এনার্জিটাও কি হলো, আলটিমেটলি এই যে Q3 এর মধ্যে যে এনার্জিটা, সেটাও আমি কি বলতে পারি, আলটিমেটলি চার্জ অ্যাসেম্বলির মধ্যে স্টোর হলো। ঠিক আছে, তাহলে এবার বল আমার এই যে অ্যাসেম্বলি অফ 3 চার্জেস তার টোটাল এনার্জিটা কত হলো, অ্যাসেম্বলি অফ 3 চার্জেস U ইকুয়ালস টু কত হলো, এই যে U12 প্লাস U13
প্লাস U23, তাই তো? তাহলে তিনটে চার্জের যে অ্যাসেম্বলি তার টোটাল এনার্জি কত হলো? U12 প্লাস U13 প্লাস U23, ঠিক আছে? অর্থাৎ প্রথমে আমি Q1 চার্জটাকে এনেছিলাম, আমার কোনো ওয়ার্ক ডান করতে হয়নি, 0, প্লাস এবারে কি Q2 কে আনলাম, আমার কত ওয়ার্ক ডান করতে হলো? U12, ঠিক আছে, হয়ে গেল। তারপরে আমি কি করলাম? Q3 কে আনলাম, ঠিক আছে, সেখানে আমার টোটাল ওয়ার্ক ডান কত করতে হলো? U13 প্লাস U23, ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এটা হবে হচ্ছে কি আলটিমেটলি পুট করে দিলে কত হবে? 1/4πε0 কমন চলে যাবে ইনটু Q1 Q2 বাই R12 প্লাস Q1 Q3 বাই R13 প্লাস Q3 Q2 বাই R23, ডান, ডান, ঠিক আছে? তাহলে this will be the total energy of the assembly of 3 charges. Okay, this will be the total energy of the assembly of 3 charges, তাই তো? বোঝা গেল? ঠিক এইভাবেই আমরা n খানা পয়েন্ট চার্জের অ্যাসেম্বলি তৈরি হলে তার টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা বার করতে পারবো, ঠিক আছে? আমরা যদি দুখানা চার্জের, দুখানা পয়েন্ট চার্জের একটা অ্যাসেম্বলি তৈরি করি, তার টোটাল এনার্জি কত? U12, ঠিক আছে? আমরা যদি তিনখানা পয়েন্ট চার্জের অ্যাসেম্বলি তৈরি করি, তাহলে কি দেখছি তার টোটাল এনার্জি কত? U ইকুয়ালস টু এইটা, এই এক্সপ্রেশনটা, ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এইভাবে ইন জেনারেল আমরা যদি n খানা পয়েন্ট চার্জের অ্যাসেম্বলি তৈরি করি, তাহলে কি হবে? for the assembly of n point charges, তাহলে কি হবে? সেই এক্সপ্রেশনটা টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অফ দ্য অ্যাসেম্বলি হবে হচ্ছে U equals to half sum over I, sum over J, J not equals to I equals to 1 to N, J equals to 1 to N, Qi Qj by 4 pi epsilon 0 Rij, ঠিক আছে? This will be the total, this will be the expression of the total electrostatic energy for the assembly of n point charges, ঠিক আছে? এটা কিভাবে বের হলো সেটা আমরা দুটো পয়েন্ট চার্জের জন্য করে দেখলাম, তিনটে পয়েন্ট চার্জের জন্য করে দেখলাম, ঠিক আছে? তাহলে n খানা পয়েন্ট চার্জের জন্য কত হবে এক্সপ্রেশনটা? এইরকম, ঠিক আছে? তোরা একবার চট করে এটা যে ঠিক সেটা ভেরিফাই করার জন্য ধরে নে n ইকুয়ালস টু 2, মানে দুখানা পয়েন্ট চার্জের জন্য আমরা দুখানা পয়েন্ট চার্জের অ্যাসেম্বলির জন্য আমাদের এনার্জির ভ্যালুটা ম্যাচ করে কিনা একবার দেখা যাক, ঠিক আছে? একটু আগেই আমরা বার করেছি, তাহলে এখান থেকে একবার বার করে দেখি, দুটো রেজাল্ট যদি ম্যাচ করে যায় তাহলে আমরা বলবো আমাদের এক্সপ্রেশনটা ঠিক আছে, ঠিক আছে? দেখা যাক ম্যাচ করে কিনা, দেখ কি হবে। U ইকুয়ালস টু কত হবে? হাফ 1/4πε0টা সামনে নিয়ে নে, এটা একটা কনস্ট্যান্ট, বেশ, সাম ওভার I ইকুয়ালস টু 1 টু 2, J ইকুয়ালস টু 1 টু 2, কারণ n ইকুয়াল টু 2 ধরেছি, Qi Qj বাই Rij, রাইট? ঠিক আছে, খেয়াল রাখবি J not equals to I, ক্লিয়ার? এটাতে খেয়াল থাকে, ঠিক আছে, বেশ। এবার দেখা যাক এইটাকে, এবার সামটাকে আমি এক্সপ্যান্ড করি। সামটাকে কিভাবে এক্সপ্যান্ড করব? সামটাকে এক্সপ্যান্ড করলে কি দাঁড়ায় বল? সামটাকে এক্সপ্যান্ড করলে দাঁড়ায় U equals to half into 1/4πε0, ফার্স্টে I equal to 1 to 2 রেখে দে, Jটাকে এক্সপ্যান্ড কর J এর মধ্যে, ঠিক আছে? তাহলে সেটা কত হবে? Jটাকে এক্সপ্যান্ড করলে J এর ভ্যালু ফার্স্টে 1 বসাবো, তাহলে Qi Q1 বাই Ri1 বসে গেল, প্লাস এবার J এর ভ্যালু 2 বসাবো, তাহলে কত? Qi Q2 বাই Ri2, ডান, ঠিক আছে? এবারে কি করব?
এবারে কি করব, এই সামটাকে ডিস্ট্রিবিউট করে দেবো এই দুটো টার্মে, তাহলে কত হবে সাম ওভার i ইকুয়ালস টু 1 টু 2 qi q1 বাই ri1 প্লাস সাম ওভার i ইকুয়ালস টু 1 টু 2 qi q2 বাই ri2। ঠিক আছে, এবারে বল u এর ভ্যালুটা কত হবে, হাফ ইনটু 1 বাই 4 পাই এপসাইলন 0। দেখ চিন্তা করে i এর ভ্যালু ফার্স্ট, এবারে i এর সামটা বসাবো, তাহলে i এর ভ্যালু ফার্স্টে কি বসাতে হবে 1। i এর ভ্যালু ফার্স্ট টার্মটা খেয়াল কর ভালো করে, i এর ভ্যালু যেই 1 বসাবো সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে q1 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 ইনটু q1, তাহলে কি i ইকুয়াল টু 1 j ইকুয়াল টু 1, রাইট। কিন্তু আমি তো প্রথমেই বলেছি j নট ইকুয়ালস টু i, তাহলে নিশ্চয়ই i1 এখানে বসাতে পারবো না, বোঝা গেল। তাহলে আমাকে i এর ভ্যালু এখানে কি 2 বসাতে হবে, তাহলে কি হবে q2 q1 বাই r21। ওকে, প্লাস চিন্তা করে দেখ এবারে i এর ভ্যালু, এবার সেকেন্ড টার্মটাকে এক্সপ্যান্ড করলে কত হবে, ফার্স্টে i এর ভ্যালু 1 বসাবো, ফাইন কোনো অসুবিধা নেই, q1 q2 বাই r12। ঠিক আছে, ক্লিয়ার। এইবার প্লাস i এর ভ্যালু কত 2 বসাবো, i এর ভ্যালু 2 বসাতে গেলে কি হয়ে যাবে q2 ইনটু q2, q2 ইনটু q2 বসালে কি i ও 2 j ও 2, কিন্তু j নট ইকুয়ালস টু i বলেছি, তাহলে সেই টার্মটাও কি এক্সক্লুডেড, সেই টার্মটাও অ্যালাউড না, তাহলে শুধু এই টার্মটা রেখে দেবো। ঠিক আছে, এবারে তুই কি বলবি r1 ইকুয়ালস r12 আর r21 তো একই জিনিস, ফার্স্ট চার্জ আর সেকেন্ড চার্জের মধ্যে ডিসটেন্স, তাই তো একই, ক্লিয়ার। তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে চিন্তা করে দেখ, u will be half into 1 by 4 pi epsilon 0, এই দুটো টার্ম তো সেম, তাহলে 2 into q1 q2 by r12। ওকে, এই হাফ আর 2টা কেটে যাবে, ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে হাফ আর 2টা কেটে গেলে u equals to 1 by 4 pi epsilon 0 q1 q2 by r12। so this is the electrostatic energy, আমার এক্সপ্রেশনটা বেরোলো কি, this is the electrostatic energy for the assembly of two point charges। দেখ তো একদম শুরুতে যেটা বলেছি for the assembly of two point charges q12 এর ভ্যালুটা এটাই বলেছিলাম না, এই ভ্যালুটাই বলেছিলাম না for the assembly of two point charges q1 q2, তাহলে তার ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি অ্যাসেম্বলিটা কত হয়, এই u12 ইকুয়ালস টু এই এক্সপ্রেশনটাই বলেছিলাম না, ম্যাচ করে দেখতো, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে ম্যাচ করে গেল, তাহলে কি আমার এক্সপ্রেশনটা ঠিক আছে, অ্যাসেম্বলি ফর n পয়েন্ট চার্জের অ্যাসেম্বলি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির এক্সপ্রেশনটা আমার ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে কি লিখবো, তাহলে আমার এক্সপ্রেশনটা কত এলো u ইকুয়ালস টু, একই রকম ভাবে তোরা তিনটে পয়েন্ট চার্জের জন্য যে অ্যাসেম্বলি, ঠিক আছে, তার যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির এক্সপ্রেশনটাও একবার এইভাবে ভেরিফাই করে দেখতে পারিস, ঠিক আছে, সেটাও ম্যাচ করবে। ওকে, তাহলে হাফ i ইকুয়ালস টু 1 টু n, j ইকুয়ালস টু 1 টু n, j নট ইকুয়ালস টু i, qi qj বাই rij, ক্লিয়ার। তাহলে এরকম বাই 4 পাই এপসিলন 0 rij, তাহলে এরকম আমার এক্সপ্রেশনটা বেরোলো, ঠিক আছে, n খানা পয়েন্ট চার্জের অ্যাসেম্বলির ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির এক্সপ্রেশন এরকম বেরোলো, ডান। ওকে, এবারে দেখ একটা জিনিস, তার মানে এটুকু বুঝতে পারছিস এই হাফটা কেন আছে, এইখানে এই ক্রস টার্ম গুলো দুবার করে কাউন্ট হচ্ছে, তাই তো, এই টোয়াইস দুবার করে কাউন্ট হচ্ছে, এই জিনিসটা অ্যাভয়েড করার জন্য এখানে হাফটা এসছে বেসিক্যালি সেখানে, তাই তো, বেশ। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দেখ u ইকুয়ালস টু, আমি এখানে হাফ রেখে দিলাম, এবার qi টা এই j এর সামের বাইরে নিয়ে আসতে পারি, মানে সাম ওভার i ইকুয়ালস টু n। ওকে, আমি আর বারবার j নট ইকুয়ালস টু i লিখছি না, একবার লিখে দিয়েছি, মানে j নট ইকুয়ালস টু i এটা ইমপ্লিসিট, মনে রেখে দিই। তাহলে কি হলো qi টা j এর সামের বাইরে লিখতে পারি, তার মানে এরকম qi লিখে দিলাম, ঠিক আছে। ওকে, এবার দেখ
সাম ওভার জে ইকুয়ালস টু 1 টু n জে নট ইকুয়ালস টু i একবার লিখেই দিই, ঠিক আছে, কিউ জে বাই 4 পাই এপসাইলন 0 আর আই জে, ঠিক আছে, এরকম করে সামটা ডিস্ট্রিবিউট করে লিখলাম, ঠিক আছে। এবার তুই চিন্তা করে দেখ, ধর তোর কাছে এই যে অ্যাসেম্বলি আছে, ঠিক আছে, অনেকগুলো চার্জের Q1 Q2, ঠিক আছে, এরকম করে অনেকগুলো আছে, ঠিক আছে, এখানে ধর আছে Q1, ঠিক আছে, এখানে ধর আছে Qj, ঠিক আছে, আরো একটা আছে Qn, ঠিক আছে। তুই চিন্তা করে দেখ যে Qi বাদ দিয়ে বাকি সমস্ত কটা পয়েন্ট চার্জ এই ith চার্জের যে পজিশন এখানে টোটাল কতটা ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি করবে। সাম ওভার জে Qj বাই 4 পাই এপসাইলন 0 আর আই জে তৈরি করবে না? ক্লিয়ার? ঠিক আছে, মানে Qj তুই এইভাবে চিন্তা কর, তাহলে আরো তোর বুঝতে সুবিধা হবে। এই ডিসটেন্সটা ধর আর আই জে, Qj আর Qi এর মধ্যে ডিসটেন্সটা আর আই জে, ঠিক আছে, তাহলে Qj টা এই Qi এর জায়গায় কত ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি করবে? Qj বাই 4 পাই এপসাইলন 0 আর আই জে, ঠিক আছে। তাহলে বাকি সমস্ত, তাহলে Qj টা এত তৈরি করবে, তাহলে এই যে Q1 Q2 বাকি Qn পর্যন্ত বাকি সবাই মিলে ইনক্লুডিং Qj এই ith চার্জের পজিশনে টোটাল কত ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি করবে? সাম ওভার জে, ঠিক আছে, ক্লিয়ার? অবভিয়াসলি কি Qi চার্জটাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে কি J নট ইকুয়ালস টু I, তাই তো? J ইকুয়ালস টু 1 টু n আছে, বাট J নট ইকুয়ালস টু I, ঠিক আছে, কারণ ith চার্জ তো নিজের জায়গায় কোনো পোটেনশিয়াল তৈরি করবে না নিজের পয়েন্টে, ঠিক আছে, ইলেকট্রিক পোটেনশিয়াল, ওকে। তাহলে কি হচ্ছে, বাকি ith চার্জ এক্সক্লুড করে, ith চার্জ বাদ দিয়ে বাকি সব চার্জগুলো ith চার্জের পজিশনে টোটাল এত ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি করবে। J ইকুয়ালস টু 1 টু n Qj বাই 4 পাই এপসাইলন 0 আর আই জে, J নট ইকুয়ালস টু I, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই টার্মটাই আসলে এই টার্মটা, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি লিখতে পারি? চিন্তা করে দেখ, তাহলে এটাকে কি লিখতে পারি? U equals to half sum over I equals to 1 to n Qi, এই জিনিসটাকে কি লিখবো? তাহলে Qi বাদ দিয়ে বাকি সমস্ত চার্জ পয়েন্ট চার্জগুলো Qi এর পয়েন্টে, মানে ith চার্জের পজিশনে টোটাল যত ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি করে, ঠিক আছে। Qi বাদ দিয়ে বাকি সমস্ত চার্জগুলো Qi এর পজিশনে টোটাল যত ইলেকট্রিক পোটেনশিয়াল তৈরি করে, ঠিক আছে। তাহলে এই টার্মটুকুকে আমি কি বলবো? Bi বলবো। কারণ কেন Bi? কারণ ith চার্জের পজিশনে টোটাল পোটেনশিয়াল, তাই Bi, ঠিক আছে, যেটা তৈরি করছে কি ith চার্জ বাদ দিয়ে বাকি সমস্ত পয়েন্ট চার্জগুলো, ঠিক আছে। সো দিস ইজ গিভেন অ্যাজ দিস, U equals to half sum over I equals to 1 to n Qi into Vi, ডান, ঠিক আছে, বোঝা গেল? বেশ, তাহলে আমার চিন্তা করে দেখ, একটা যদি ডিসক্রিট অ্যাসেম্বলি অফ ডিসক্রিট চার্জ থাকে, আমার যদি একটা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন হয়, ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশন হয়, তার জন্য আমার টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জির এক্সপ্রেশন কত বের হচ্ছে? হাফ সাম ওভার I ইকুয়ালস টু 1 টু n Qi ইনটু Vi, ঠিক আছে, ডান। তাহলে এই ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনটা কি রকম? এই রকম Q1 Q2, ঠিক আছে, আপ টু Qn, এই রকম দেখতে, তাই তো? Q3 Q4 এরকম রয়েছে, ঠিক আছে, ক্লিয়ার? এটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এবারে যদি আমার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন হয়, তখন কি হবে? এখান থেকেই আমরা দেখে বলতে পারবো জিনিসটা কিরকম। তুই চিন্তা করে দেখ, কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি? এইরকম একটা ধর এরকম,
ঠিক আছে? এই পুরো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটাকে তুই এরকম ছোট ছোট বাক্সে ভেঙে নিতে পারিস, এরকম ছোট ছোট বাক্সে ভেঙে নিতে পারিস, ঠিক আছে? প্রত্যেকটা বাক্সের ভলিউম হচ্ছে কি ডি টাউ, প্রত্যেকটা বাক্সের ভলিউম কত ডি টাউ করে ধরে নে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা বাক্সের মধ্যে কতটা করে চার্জ রয়েছে ডি কিউ করে, ঠিক আছে? ওকে, তাহলে ডি কিউ ইকুয়ালস টু কি রো ডি টাউ, where rho is the volume charge density, পার ইউনিট ভলিউমের চার্জ রো, ডি টাউ ভলিউমের চার্জ রো ডি টাউ, সেটাই ডি কিউ, ঠিক আছে? তাহলে তুই চিন্তা কর এই পুরো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটাকে তুই যদি এরকম ছোট ছোট এরকম ডি টাউ ভলিউমের বাক্সে ভেঙে নিস, ডি টাউটা তো এক্সট্রিমলি স্মল, এত স্মল যে এগুলো প্রায় একটা পয়েন্ট, ঠিক আছে? তাহলে তুই চিন্তা করে দেখ এই জিনিসটা এর সাথে কম্পেয়ার কর এইটাকে, এইখানে কি Q1 Q2 আপ টু Qn এরকম পয়েন্ট চার্জের ডিস্ট্রিবিউশন, ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, আর কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনটাকেও কি তুই এইভাবে কি প্রায় এরকম পয়েন্ট চার্জের ডিস্ট্রিবিউশন করে ভেঙে নিতে পারলি না, ডিকিউ 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 করে কতগুলো পয়েন্ট চার্জ এরকম ছোট, এই প্রত্যেকটা বাক্সই কি প্রায় একটা পয়েন্ট, তো তাহলে এরকম অনেক ডিকিউ চার্জ আছে অনেক পয়েন্টে, প্রত্যেকটা পয়েন্টে এরকম ডিকিউ করে করে চার্জ আছে, ঠিক আছে? ডিকিউ ইকুয়ালস টু রো ডি টাউ করে চার্জ আছে, ঠিক আছে? তাহলে টোটাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কত হবে তুই চিন্তা করে দেখ, এইখান থেকে এক্সপ্রেশন থেকে ভেবে দেখ, হাফ হবে, ঠিক আছে? সামেশনটা ইন্টিগ্রেশন দিয়ে রিপ্লেস হয়ে যাবে, তাই তো? সামেশন ইন্টিগ্রেশন তো ইজ আ সামেশন, রাইট? সামেশন অফ কিউ ভি টার্ম কিউআই ভিআই, তাহলে ইন্টিগ্রেশন অফ কিউ ভি টার্ম হয়ে যাবে এখানে, ঠিক আছে? সামেশনটা আসলে ইন্টিগ্রেশন দিয়ে, ইন্টিগ্রেশন ইজ সামেশন, ঠিক আছে? রিপ্লেস হবে এই সাইন দিয়ে, ওকে? আর কি হবে এখানে কি চার্জগুলো কি Q1 Q2 Q3 আপ টু Qn এরকম আছে, তার মানে Qi করে করে চার্জ আছে, আর এখানে কিভাবে আছে এই পয়েন্ট চার্জগুলো dq করে করে রয়েছে, তাই তো? প্রত্যেকটা বাক্সে, মানে বাক্সগুলো এত ছোট প্রায় পয়েন্ট, তাহলে প্রত্যেকটা পয়েন্টে dq করে করে চার্জ রয়েছে, তাহলে q এর জায়গায় এখন হয়ে যাবে কি dq, ওকে? আর পোটেনশিয়াল হয়ে যাবে v, তাহলে dq ইনটু v হয়ে যাবে, ঠিক আছে? তাহলে u এর ভ্যালুটা কি হয়ে যাবে হাফ, মানে যে এই qi vi মানে কি ith চার্জের পজিশনে চার্জটা হচ্ছে qi আর পটেনশিয়ালটা হচ্ছে vi, মানে এখানে যদি একটা চার্জ থাকে তুই ভালো করে চিন্তা কর, এটা যদি ith চার্জের পজিশন হয় qi, তাহলে এখানকার চার্জটা qi আর পটেনশিয়ালটা কি vi, মানে সব চার্জের জন্য এই পয়েন্টে পটেনশিয়াল vi, তাই তো? তাহলে এখানে মাল্টিপ্লিকেশন কোন দুটো টার্মের হয়, এই পয়েন্টে চার্জ ইনটু এই পয়েন্টে পটেনশিয়াল qi vi, ঠিক আছে? ঠিক সেরকম কি হবে এই পয়েন্টের চার্জ কত dq, আর এই পয়েন্টের পটেনশিয়াল যদি v হয় তাহলে এখানে কি হয়ে যাবে dq ইনটু v, এখানে যেমন qi vi এখানে কি হয়ে যাবে dq ইনটু v, চার্জ dq পটেনশিয়াল v, তাহলে dq ইনটু v এরকম একটা টার্ম আসবে, ঠিক আছে? এখানে আছে সেই টার্মগুলো সামেশন, তাহলে এখানে কি এই টার্মগুলোর ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন ইজ আ সামেশন, ইজ আ কাইন্ড অফ সামেশন, ঠিক আছে? তাহলে এখানে qv টার্মগুলোর সামেশন, এখানে এরকম dq ইনটু v টার্মগুলোর ইন্টিগ্রেশন, ঠিক আছে? সামনে এখানেও হাফ আছে, এখানেও হাফ, বোঝা গেল? তাহলে একদম এখান থেকেই এই জিনিসটা, এই এক্সপ্রেশনটা চিন্তা করা যায়, বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে dq ইকুয়ালস টু কি রো ডি টাউ, ওকে? পুট করে দিই রো ডি টাউ ইনটু v, ওকে? তাহলে u ইকুয়ালস টু কি লেখা যায় হাফ রো ভি equals to লেখা যায় half rho v d tau, okay? So for continuous charge distribution this is the form of electrostatic energy, okay? বেশ, তাহলে এবার দেখ, তাহলে ফর কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন আমি কি দেখলাম ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কি রকম, তার এক্সপ্রেশনটা হাফ ইন্টিগ্রাল রো বি ডি টাউ, ওকে? এবার একটা জিনিস আগে বলে রাখি, দেখ আগের দিন আমরা ইন জেনারেল একটা গসেস ল অ্যাপ্লিকেশন শিখেছি, গসেস ল ইন ডাইইলেকট্রিক্স, ঠিক আছে? গসেস ল ইন ডাইইলেকট্রিক্স শিখেছি, ঠিক আছে?
গসেস ল ইন ডাইলেকট্রিক্স এর মধ্যে আমি কি শিখেছি ইন্টিগ্রাল d ডট ds মানে হচ্ছে qa, তাই তো? ওকে, এবার এইটাকে আমি বলছি ইন জেনারেল গসেস ল, এটাকে আমি বলছি ইন জেনারেল গসেস ল। ঠিক আছে, কেন বলছি? তার কারণ তুই চিন্তা করে দেখ, এটা মানে কি আসছে, এখান থেকেই কি আসছে, d এর ভ্যালুটাকে তুই যদি এপসাইলন e বসাস, তাহলে এপসাইলন e d ডট ds ইকুয়ালস টু qf। ওকে, তাহলে e ডট ds ইকুয়ালস টু আসছে হচ্ছে qf বাই এপসাইলন। এটাই হচ্ছে ইন জেনারেল, তাই তো? যখন এটা ডাইইলেকট্রিক মিডিয়াম না হয়ে ভ্যাকুয়াম হয়ে যাবে তখন কি হয়ে যাবে, এপসাইলনটা এপসাইলন 0 হয়ে যাবে, তাই তো? ওকে, তাহলে ভ্যাকুয়ামটাই স্পেশাল কেস, এটাই ইন জেনারেল যে কোনো মিডিয়ামের জন্য। ঠিক আছে, তাই এটাকে আমি ইন জেনারেল গসেস লটা বলছি, ইন ইলেকট্রোস্ট্যাট। ঠিক আছে, তাহলে তার জন্য আমি কি শিখেছি, d ডট ds ইকুয়ালস টু qf, রাইট? তাহলে তুই বল এখান থেকে আমি কি বলতে পারি বলতো, এই টার্মটাকে ইউজিং গসেস ডাইভারজেন্স থিওরেম আমি কি লিখতে পারি, এই টার্মটাকে কি লিখতে পারি, লিখতে পারি হচ্ছে as d dot ds equals to ইন্টিগ্রাল ওভার টাউ, ভলিউমটাকে টাউ দিয়ে লিখছি, ডাইভারজেন্স d dv d টাউ, তাই তো? ওকে, এটা আমি টাউ দিয়ে লিখছি তার কারণ ভলিউমটাকে, কারণ না হলে পটেনশিয়ালের ভি এর সাথে মিশে যাবে, সেই জন্য আলাদা করে লিখছি। ওকে, তাহলে তুই বল এবারে তাহলে আমি কি লিখতে পারি, এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমি লিখতে পারি from 1 and 2 কি লিখতে পারি, সেটা হচ্ছে কি ইন্টিগ্রাল ওভার টাউ ডাইভারজেন্স d d টাউ is equals to qf। ওকে, ঠিক আছে, এবার দেখ তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, দেখ ডাইভারজেন্স d d টাউ ইকুয়ালস টু qf এর জায়গায় আমি কি লিখতে পারি, ইন্টিগ্রাল রো d টাউ। ওকে, তাহলে এইটাকে এই সাইডে নিয়ে এসে কি লিখতে পারি, divergence d minus rho d tau is 0. Okay, this is true for any arbitrary, this is true for any arbitrary volume d tau। ঠিক আছে, তার মানে এর একমাত্র উপায় কি হতে পারে, এই ইন্টিগ্র্যান্ডটা 0, তার মানে divergence d minus rho is 0, that is equals to divergence d is rho। Okay, this is the differential form of Gauss's law in dielectrics, the differential form of Gauss's law in dielectrics। Clear? Okay, fine। এইবার আমরা কি বলবো, আমরা দেখলাম ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে আমরা ব্যাক করি, সেখানে আমরা কি দেখলাম, একটা যে কোনো আরবিট্রারি কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ইউ এর এক্সপ্রেশনটা কেমন দেখলাম, হাফ রো ইন্টিগ্রাল ওভার টাউ হাফ রো বি ডি টাউ, রাইট? হাফ রো বি ডি টাউ, রাইট? ওকে, তাহলে এবারে বল আমরা রো এর জায়গায় কি পুট করে দিতে পারি, এইমাত্র দেখলাম রো এর জায়গায় পুট করে দিতে পারি ডাইভারজেন্স অফ ডি অফ বি ডি টাউ। ওকে, ক্লিয়ার? নাও ফ্রম ভেক্টর আইডেন্টিটি, আমরা একটা ভেক্টর আইডেন্টিটি শিখেছি, কি শিখেছি, ডাইভারজেন্স অফ আ স্কেলার ইনটু আ ভেক্টর ইকুয়ালস টু কি হয়, v is a scalar, potential is a scalar into a vector, এটা ইকুয়ালস টু কি লেখা যায়, লেখা যায়
গ্র্যাড ভি ডট ডি প্লাস ভি ডাইভারজেন্স ডি। ওকে ডান। তাহলে বল ভি ডাইভারজেন্স ডি মানে কি লেখা যায়? মানে এই টার্মটা ইকুয়ালস টু কি লেখা যায়? এইটা মাইনাস এটা, এটা সাইড চেঞ্জ করে এদিকে লিখবো, ঠিক আছে? তাহলে কত হয়? ডাইভারজেন্স অফ বি ডি মাইনাস গ্র্যাড ভি ডট ডি। ওকে ক্লিয়ার? এবার তুই চিন্তা করে দেখ, এই যে ভি ডাইভারজেন্স ডি, এইটাই এটা না ভি ডাইভারজেন্স ডি, তাহলে ভি ডাইভারজেন্স ডি এর যে ভ্যালুটা পেলাম সেটা আমি এখানে রিপ্লেস করে দিতে পারি, ঠিক আছে? রিপ্লেস করে দিলে আমি কত পাবো লিখে দিই এবার। রিপ্লেস করলে পাবো u ইকুয়ালস টু হাফ ইন্টিগ্রাল ওভার টাউ ডাইভারজেন্স অফ ভি ডি মাইনাস গ্র্যাড ভি ডট ডি টু ডি টাউ। ওকে এবারে দেখ, ইলেকট্রিক ফিল্ড মানে কি আমরা জানি মাইনাস গ্র্যাড ভি, গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রিক পোটেনশিয়াল, ঠিক আছে? তাহলে গ্র্যাড ভি মানে আমি কি লিখতে পারি? মাইনাস ইলেকট্রিক ফিল্ড। ওকে ক্লিয়ার? তাহলে গ্র্যাড ভি ইকুয়ালস টু মাইনাস ই যদি এখানে পুট করে দিই তাহলে কি হয়ে যাবে? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে সেটা পুট করে দিয়ে কি লেখা যায়? u equals to half integral over tau divergence of dt plus e dot d over theta, ঠিক আছে? ক্লিয়ার? এবারে দেখ তাহলে u equals to কত আসছে? হাফ ইন্টিগ্রেশনটা এবার কি ডিস্ট্রিবিউট করে দিই এই দুটো টার্মের উপর, তাহলে কত হবে? ইন্টিগ্রাল ওভার ডি টাউ ডাইভারজেন্স অফ বি ডি ডি টাউ প্লাস হাফ ইন্টিগ্রাল ওভার টাউ ই ডট ডি ডি টাউ, ঠিক আছে? এইবারে একটা ছোট্ট কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটা একটু বুঝতে হবে ভালো করে। আচ্ছা এই টাউটা কি? আমি ধরেছি টাউ ইজ দ্য টোটাল ভলিউম যার মধ্যে চার্জ ডিস্ট্রিবিউশনটা রয়েছে, তাই তো? তাহলে ধর এইটা হচ্ছে টাউ, ঠিক আছে? যার মধ্যে আমার কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটা রয়েছে। ওকে এই ভলিউমটা হচ্ছে টোটাল ভলিউমটা হচ্ছে টাউ। ওকে আবার এই টোটাল ভলিউমটার উপরই আমি কি করছি? ইন্টিগ্রেশন করছি। তাহলে টাউ ভলিউমটাকে আমি কি বলতে পারি? রিজিয়ন অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে? ওকে এইবারে এখানে আমি ফার্স্টে একটা কথা লিখবো, তারপর কথাটাকে এক্সপ্লেন করব। ওকে কথাটা হচ্ছে গিয়ে the region of integration can be expanded arbitrarily and extended to all space, ঠিক আছে? এই কথাটার মধ্যে বলা হচ্ছে যে রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটাকে আমার ইচ্ছে মতো আরবিট্রারিলি এক্সপ্যান্ড করে দিতে পারবো। তো শুনে মনে হবে এমা তাই আবার হয় নাকি? এই টাউ ভলিউমের উপর আমি ইন্টিগ্রেশন করছি, আমার ইচ্ছে মতো যা খুশি এই টাউ এর যা খুশি ভ্যালু নিয়ে নেব, এ হয় নাকি কখনো অঙ্কে? হ্যাঁ হয়। কেন হয় সেটাই এবার তোকে বোঝাবো। দেখ ভালো করে এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা কর। আমার অরিজিনাল ইন্টিগ্রেশনটা কি ছিল? অরিজিনাল ইন্টিগ্রেশনটা ছিল u ইকুয়ালস টু কনসেপ্ট। এই কনসেপ্টটা একটু বলছি।
ওই যে লেখাটা লিখলাম সেটাই কনসেপ্ট, সেই লেখাটা কি করে হয় সেটা বোঝাচ্ছি। আমার অরিজিনাল ইন্টিগ্রেশনটা ছিল কি u ইকুয়ালস টু হাফ রো বি ডিটা, এটা ছিল তাই তো, ওভার টাউ। ঠিক আছে, ক্লিয়ার? বেশ, দেখ টাউ এর মধ্যে কি আছে, চার্জ ডিস্ট্রিবিউশনটা রয়েছে। ঠিক আছে, তাহলে টাউ এর মধ্যে কি রো এর ভ্যালু নন জিরো, তাই তো? তাহলে ইনসাইড টাউ রোটা কি, ভলিউম চার্জ ডেনসিটি কি, নন জিরো। বাট আউটসাইড টাউ ভলিউম চার্জ ডেনসিটি কি, জিরো। টাউ এর বাইরে তো চার্জ নেই, আমার চার্জ ডিস্ট্রিবিউশন টাউ এর মধ্যে আমি ধরে নিচ্ছি ফাইনাইট এক্সটেন্ট অফ দ্য চার্জ সোর্স, তাই তো? চার্জ সোর্সটা বা চার্জ ডিস্ট্রিবিউশনটা ফাইনাইট এক্সটেন্টের মধ্যে রয়েছে, ফাইনাইট রিজিয়ন অফ স্পেসের মধ্যে রয়েছে। ঠিক আছে, ওকে। এইবারে তুই চিন্তা করে দেখ, তাহলে যদি এই জিনিসটা ঠিক হয়, টাউ এর মধ্যে রো এর ভ্যালু আছে, টাউ এর বাইরে রো এর ভ্যালু নেই, তাহলে তুই চিন্তা করে দেখ কি হবে। ধর তুই এই একটা ইন্টিগ্রেশনটা, এই যে ইন্টিগ্রেশনটা তোর আছে হাফ রো ভি ডি টাউ, এই ইন্টিগ্রেশনটা ধর তুই অল স্পেসের উপর করছিস। অল স্পেস কথাটার মানে কি, মানে টাউ বাদ দিয়েও এরকম একটা যত বিশাল একটা জায়গার উপর তুই করছিস। ঠিক আছে, টাউকে বাদ দিয়েও একটা বিরাট জায়গা, যতটা জায়গা তোর ইচ্ছে ততটা জায়গা রিজিয়নের উপর তুই ইন্টিগ্রেশনটা করছিস। ঠিক আছে, এই ইন্টিগ্রেশনটাকে তুই আসলে কি লেখা যায় দেখ তো, ইন্টিগ্রেশনটাকে ভেঙে, এই জিনিসটাকে ভেঙে কি লেখা যায়, ইন্টিগ্রাল ওভার টাউ রো ভি ডি টাউ প্লাস হাফ ইন্টিগ্রাল ওভার অল স্পেস এক্সক্লুডিং টাউ রো বি ডি টাউ। তার মানে অল স্পেসের উপর ইন্টিগ্রেশনটাকে দুটো ভাগে ভেঙে নেওয়া যায়, একটা হচ্ছে শুধু টাউ এর উপর ইন্টিগ্রেশন, একটা হচ্ছে টাউ বাদ দিয়ে এক্সক্লুডিং টাউ সমস্ত জায়গার উপর ইন্টিগ্রেশন। তাহলে অল স্পেসের উপর ইন্টিগ্রেশনটাকে দুটো পার্টে ভেঙে নেওয়া যায়, একটা হচ্ছে অল স্পেসটাকে দুটো পার্টে ভেঙে নিলাম, একটা টাউ আর হচ্ছে আরেকটা টাউ বাদ দিয়ে বাকি সব জায়গা। মানে এটা যদি অল স্পেস হয় তোর, তাহলে এর উপর ইন্টিগ্রেশনটাকে দুটো রিজিয়নে ভেঙে নিলাম, একটা টাউ এর মধ্যে ইন্টিগ্রেশন, একটা টাউ বাদ দিয়ে বাকি সব জায়গার উপর ইন্টিগ্রেশন। ঠিক আছে, এবার টাউ বাদ দিয়ে বাকি সব জায়গায় রো এর ভ্যালু কি, জিরো। টাউ এর ভেতর রো এর ভ্যালু শুধু নন জিরো, তাই তো? ঠিক আছে, তাহলে কি এই অল স্পেস এক্সক্লুডিং টাউ, টাউ বাদ দিয়ে বাকি সব জায়গার উপর কি রো এর ভ্যালু জিরো। তাহলে রো এর ভ্যালু জিরো হলে কি সেকেন্ড টার্মটা কি হয়ে যাবে, ইন্টিগ্রেশনে জিরো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে সেকেন্ড টার্মটা কি ইমিডিয়েটলি ওমিটেড হয়ে যাবে। তাহলে সেকেন্ড টার্মটা ওমিটেড হয়ে গেল, পড়ে থাকলো কি শুধু এই টার্মটা হাফ ইন্টিগ্রাল ওভার টাউ রো ভি ডি টাউ। ঠিক আছে, আমরা কি জানি এই জিনিসটা মানে কি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইউ। ঠিক আছে, এই জিনিসটা মানে কি ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ইউ। ঠিক আছে, তাহলে ঘটনাটা কি হলো, ঘটনাটা হলো এই ইন্টিগ্রেশনটা এত সুন্দর একটা ইন্টিগ্রেশন, যে ইন্টিগ্রেশনটা টাউ রিজিয়নের উপর করাও যায়, অল স্পেসের উপর করাও তাই। যেটাই আমি করি না কেন আমার রেজাল্টটা ইউই আসবে। এই ফ্রিডমটা আমার কেন আছে, ম্যাথমেটিক্যাল ফ্রিডমটা আমি কেন পাচ্ছি, কোন প্রপার্টিটার জন্য পাচ্ছি, এই জন্য যে টাউ রিজিয়নের মধ্যে রো শুধু নন জিরো আর টাউ এর বাইরে অল স্পেসে রো জিরো। এই প্রপার্টিটাকে আমি এক্সপ্লয়েট করি, তাহলে এই ইন্টিগ্রেশনটা খুব সুন্দর একটা ইন্টিগ্রেশন, যার জন্য অল স্পেসের উপর ইন্টিগ্রেশন ক্যালকুলেট করলেও যে ভ্যালু, টাউ এর উপর ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করলেও একই ভ্যালু। ঠিক আছে, তার মানে কি রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা টাউ হোক অথবা অল স্পেস হোক, এর ভ্যালুটা সেম, and that value equals to the electrostatic energy U। বোঝা গেল? তাহলে এবার চিন্তা করে দেখ আমি যে কনসেপ্টটা লিখে দিলাম ল্যাঙ্গুয়েজে, সেটা ঠিক বুঝতে পারলি কিনা, যে the region of integration can be expanded arbitrarily and can be extended to infinity। তো মানে
আরবিট্রারিলি রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা এক্সপ্যান্ড করতে পারি যত বড় খুশি, অল স্পেসে, পুরো সমস্ত স্পেসে আমি, ঠিক আছে, নিতে পারি। তার মানে ক্যান বি এক্সটেন্ডেড টু ইনফিনিটি রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমি ইমিডিয়েটলি কি করে দিতে পারি, u ইকুয়ালস টু এই রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা টাউ থেকে কোথায় নিয়ে চলে যেতে পারি, অল স্পেসে নিয়ে চলে যেতে পারি। টাউ প্লাস হাফ ইন্টিগ্রেশন অল স্পেস ই ডট ডি। এবার দেখ একটা জিনিস, তাহলে আমি যদি রিজিয়ন অফ, ভালো করে বুঝবি, আমি যদি এইবারে তুই চিন্তা করে দেখ, ফার্স্টের টার্মটাকে আমি কি করতে পারি, ফার্স্টের টার্মটাকে আমি ইউজিং গসেস ডাইভারজেন্স থিওরেম কিভাবে চেঞ্জ করতে পারি। দেখ ফার্স্ট টার্মটাকে ডাইভারজেন্স গসেস ডাইভারজেন্স থিওরেম, গসেস ডাইভারজেন্স থিওরেম দিয়ে আমি কি বলতে পারি, ইন্টিগ্রাল ওভার ডাইভারজেন্স বিডি ডি টাউ ইজ ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হবে ইন্টিগ্রাল ওভার এস, এটা আমি ধরছি অল স্পেস, ইন্টিগ্রাল ওভার এস কি, ভেক্টরটা হচ্ছে বিডি ডট ডিএস। আমরা জানি এটা গসেস ডাইভারজেন্স থিওরেম, তাই তো? তাহলে ডাইভারজেন্স ওভার দ্য ভেক্টর, এটা কি হয়ে যায়, a ডট ds, ডাইভারজেন্স এ dv, এটা ইকুয়ালস টু কি হয়ে যায়, a ডট ds। ঠিক আছে, এটা জানি গসেস ডাইভারজেন্স থিওরেম। তাহলে কি ডাইভারজেন্স অফ bd d টাউ, এটা কি হয়ে যাবে, ইন্টিগ্রাল ওভার s bd ডট ds। ঠিক আছে, এবার তুই চিন্তা করে দেখ, তাহলে যদি এটা এই দিয়ে চেঞ্জ করে দেওয়া যায়, তাহলে s কোনটা, আমার রিজিয়ন অফ ইন্টিগ্রেশন এখন কি টাউ থেকে এক্সপ্যান্ড করে এরকম বড় করে নিয়েছি, সেটা কি বিশাল বড় করে নিয়েছি। তাহলে এই s টা কি, s ইজ দ্য সারফেস দ্যাট এনক্লোজেস অল স্পেস। তার মানে আমার যে বিরাট রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা রয়েছে তাকে এনক্লোজ করে রয়েছে যে সারফেসটা, সেটা হচ্ছে s। তাহলে এই যে সারফেসটা, এনক্লোজিং সারফেসটা, সেটা হচ্ছে s। বোঝা গেল? ওকে, এবার তুই চিন্তা করে দেখ, তাহলে একটা জিনিস ভাব, তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি হচ্ছে u ইকুয়ালস টু, এটাকে আমি চেঞ্জ করে দিই, ডাইভারজেন্স থিওরেম দিয়ে যেটা লিখলাম সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার s bd ডট ds প্লাস এইটা যেমন আছে সেরকম লিখে দিই, অল স্পেস e ডট d ফাইন। এবার তুই ভাব কি লেখা যায়, আমি রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটাকে এই যে বড় করে নিলাম আমার ইচ্ছে মতো, এবং করবার সুবিধা আমাকে দিল ম্যাথমেটিক্স, তার জন্য কি হলো, এর এনক্লোজিং সারফেস এসটা কি হলো, চার্জ ডিস্ট্রিবিউশন থেকে অনেক দূরে সরে গেল না। তুই চিন্তা করে দেখ, চার্জ ডিস্ট্রিবিউশনটা কোথায় আছে, একটা ফাইনাইট রিজিয়ন অফ স্পেসের মধ্যে রয়েছে, একটা ফাইনাইট এক্সটেন্টে রয়েছে, বাট সেটা থেকে এই যে এনক্লোজিং সারফেস এসটা প্রচুর দূরে সরে গেছে না, মানে এই ডিসটেন্সটা যদি বলি r, তাহলে rটা কি বিশাল দূরে সরে গেছে না, r ইজ টেন্ডিং টু ইনফিনিটি না। ক্লিয়ার? তাহলে এই যে রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা এক্সপ্যান্ড, আরবিট্রারিলি এক্সপ্যান্ড করে দেওয়ার জন্য, এবং লজিক্যালি, আরবিট্রারিলি বাট লজিক্যালি এক্সপ্যান্ড করে দেওয়ার জন্য তার এনক্লোজিং সারফেসটা চার্জ ডিস্ট্রিবিউশন থেকে অনেক দূরে চলে গেছে। তাহলে এই ডিসটেন্সটা যদি আমি r বলি, তাহলে rটা কি বিশাল বড়, r is tending to infinity almost। তাহলে at every point on s the distance of the surface from the distance of the enclosing surface from the charge distribution is very 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 large, almost tending to infinity। ঠিক আছে,
তাহলে তুই চিন্তা কর আর ইনফিনিটির দিকে যাচ্ছে, ফাইন। এবারে এই ফার্স্ট টার্মের ইন্টিগ্রেশনটার কথা একবার চিন্তা করে দেখ। ফার্স্ট টার্মের ইন্টিগ্রেশনে কে কে রয়েছে? ইন্টিগ্র্যান্ডের মধ্যে বি রয়েছে, ডি রয়েছে আর ডিএস রয়েছে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। তাহলে ডি মানে কি? ডি মানে হচ্ছে ডি মানে হচ্ছে এপসাইলন ই, তাই তো? ডি মানে আর কিছুই না, এপসাইলন ই। তাহলে ফার্স্ট এই টার্মের ইন্টিগ্রেশনটাকে নিয়ে আমি একটু ভাবনা চিন্তা করছি। তাহলে ধর ফার্স্ট টার্মের ইন্টিগ্রেশনটা হচ্ছে এইরকম, তাই তো? বি ডি ডট ডি। আচ্ছা, ডি এর ভ্যালুটা একটু চট করে বসিয়ে দিই, এপসাইলন ই। তাহলে পড়ে থাকে হচ্ছে বি এপসাইলন যেমন আছে থাক, ই ডট ডি, তাই তো? বি এপসাইলন ই ডট ডিএস, ডি এর জায়গায় এপসাইলন ই বসিয়ে দিলাম, ঠিক আছে? এপসাইলন ইজ আ কনস্ট্যান্ট অফ দ্য মেটেরিয়াল, এটা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। তাহলে এর মধ্যে আমার কে কে রয়েছে? ইন্টিগ্র্যান্ডের মধ্যে তিনটে জিনিস রয়েছে যারা ডিসটেন্স আর এর সঙ্গে ডিপেন্ড করে। সেটা হচ্ছে, এক হচ্ছে ভি, এক হচ্ছে ই, আর হচ্ছে ডিএস, এরিয়া, ঠিক আছে? ক্লিয়ার? তুই আমার একটা জিনিস চিন্তা করে বল, পোটেনশিয়ালটা কি প্রপোর্শনাল টু 1/r? ঠিক আছে, কেন 1/r বলে দিতে পারলাম? কারণ এইটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন একটা হলেও এই সারফেসটা যখন অনেক দূরে রয়েছে, তখন কি মানে পয়েন্ট অফ অবজারভেশনটা যখন অনেক দূরে রয়েছে, তখন এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটা দেখতে একটা পয়েন্ট মনে হবে না? তখন এটাকে দেখতে একটা পয়েন্ট মনে হবে না? তাহলে এটা একটা প্রায় পয়েন্ট চার্জ ভেবে নিতে পারি, তাই তো? তাহলে আমি কি এই কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনটাকে তখন প্রায় একটা পয়েন্ট চার্জ ভাবতে পারি। যখন এটা বিশাল বড় রিজিয়ন অফ, তুই ধর রিজিয়ন অফ ইন্টিগ্রেশনটা বিশাল বড়, ধর পুরো ইউনিভার্স, আর তোর চার্জ ডিস্ট্রিবিউশনটা ধর আর্থ, তাহলে আর্থটা কি একটা পয়েন্ট হয়ে গেল না প্রায় রিজিয়নের রেসপেক্টে? তাহলে কি সেটা একটা পয়েন্ট চার্জ। তাহলে তার জন্য পোটেনশিয়ালটা কিভাবে ভ্যারি করে? 1/r এর সঙ্গে। ইটা কিভাবে ভ্যারি করে? 1/r² এর সঙ্গে। আর এরিয়াটা কিভাবে ভ্যারি করে? প্রপোর্শনাল টু r² এর সঙ্গে ভ্যারি করে, তাই না? সারফেসের স্ফিয়ারের সারফেস এরিয়া কত? 4πr², রাইট? ক্লিয়ার? তাহলে কি সব সময় কি লেন্থের স্কয়ারের সঙ্গে ভ্যারি করে? সিলিন্ডারের কত হয়? 2πrh। তাহলে r * h দুটো আছে তো, একটা লেন্থ একটা লেন্থ, তাহলে l² লেন্থের স্কয়ারের সঙ্গে ভ্যারি করে। সেই সেন্সে আমি লিখেছি ds is proportional to r², ঠিক আছে? e will be proportional to 1/r², এটা আমাদের জানা পয়েন্ট চার্জের জন্য। বিটাও কি পয়েন্ট চার্জের জন্য 1/r এর সঙ্গে প্রপোর্শনাল। কেন পয়েন্ট চার্জ বলছি? কারণ এই চার্জ ডিস্ট্রিবিউশনটা প্রায় পয়েন্টের মতো দেখাচ্ছে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে আবার চিন্তা করে দেখ, এই ইন্টিগ্রেশনটা কার কার সঙ্গে ভ্যারি করবে? তাহলে তুই বল, এই তিনটাকে যদি একসাথে লিখিস ভি ডট ডিএস, তাহলে সেটা কি রকম ভাবে ভ্যারি করবে? obviously this will vary as কি 1/r। এটা কিভাবে ভ্যারি করবে? 1/r into 1/r² into r²। তাহলে কি হবে? এই জিনিসটা কিভাবে ভ্যারি করবে? এই জিনিসটা r² কেটে গেলে কত থাকবে? 1/r, right? So this will vary as 1/r, so this will vary as 1/r, right? ঠিক আছে? তাহলে এই ইন্টিগ্র্যান্ডটা যদি 1/r এর সঙ্গে ভ্যারি করে, আর আরটা যদি টেন্ডিং টু ইনফিনিটি হয়, আরটা যদি বিশাল লার্জ হয়, তাহলে 1/∞ এর ভ্যালু কত? 0। তার মানে কি এই ইন্টিগ্র্যান্ডের ভ্যালুটা কত হয়ে যাবে? যে কোনো পয়েন্টে এই ইন্টিগ্র্যান্ডের ভ্যালুটা উইল অলমোস্ট টেন্ডিং টু 0। ক্লিয়ার? as 1/∞ is টেন্ডিং টু 0, তাই তো? আরটা টেন্ডিং টু ইনফিনিটি, ঠিক আছে? তাহলে 1/r কি হবে? 1/∞, that will tend to 0, ঠিক আছে? তাহলে ইন্টিগ্র্যান্ডটা যে কোনো পয়েন্টেই কি 0 এর দিকে টেন্ড করবে। তাহলে ইন্টিগ্রেশনটাও কি হবে? আলটিমেটলি প্রত্যেকটা পয়েন্টেই যদি 0 হয় প্রায়, তাহলে কি 0 + 0 + 0 এরকম ভাবে ইন্টিগ্রেশনটা চলতে থাকবে সব পয়েন্টে। তাহলে সব পয়েন্টে যদি এরকম সারফেসের উপর সব পয়েন্টে যদি 0 + 0 + 0 এরকম করে ইন্টিগ্রেশন চলতে থাকে, তাহলে সবার সাম করলে আলটিমেটলি কি হবে? 0ই হবে। So the integration will be 0, ঠিক আছে? এপসাইলন একটা কনস্ট্যান্ট, সেটা কিছু না, এপসাইলন * 0 is 0, কনস্ট্যান্ট * 0 is 0, ঠিক আছে?
সো দ্য ইন্টিগ্রেশন উইল বি 0। ঠিক আছে, তাহলে তুই চিন্তা করে বল, যদি এই ইন্টিগ্রেশনটা 0 হয়ে যায় তার মানে কি এই ইন্টিগ্রেশনটা কত 0 হয়ে গেল, তাহলে ফার্স্ট টার্মটা কি পুরো ভ্যানিশ করে গেল। ওকে, ফার্স্ট টার্মটা ভ্যানিশ করে গেলে কি পড়ে থাকলো, ফার্স্ট টার্মটা ভ্যানিশ করে গেলে পড়ে থাকলো কিউ এর ভ্যালুটা শুধুমাত্র হাফ ই ডট ডি ডি টাউ। ওকে, ক্লিয়ার? তাহলে আমি কি বলতে পারি, ইউ মানে কি, ইউ মানে আমি বলতে পারি ইন্টিগ্রাল ডিউ, তাই তো? ইউ মানে আমি কি বলতে পারি, ইন্টিগ্রাল ডিউ। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি বলতো, ডিউ ইকুয়ালস টু কি, ডিউ ইকুয়ালস টু তাহলে হাফ ই ডট ডি ডি টাউ। ঠিক আছে, ক্লিয়ার? এই দুটো তুলনা কর, এই দুটো লাইন, তাহলে কি বলবি, ডিউ ইকুয়ালস টু হাফ ই ডট ডি ডি টাউ। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে তুই বল এই হাফটা ইন্টিগ্রেশনের ভেতরে ঢুকিয়ে নিবি, ঢুকিয়ে নিয়ে কম্পেয়ার করবি, তাহলে ডিউ ইকুয়ালস টু এটা বলতে পারবি। ওকে, তাহলে ডিউ বাই ডি টাউ ইকুয়ালস টু কত, ডি টাউটা নিচে ডিভাইড করে দে ডিউ এর নিচে, তাহলে কত হবে, হাফ ই ডট ডি। ক্লিয়ার? এবার তুই চিন্তা কর ডিউ বাই ডি টাউ এটা কত, তোর সমস্ত স্পেসের উপর ইন্টিগ্রেশন হচ্ছে, তাই তো? তার মানে ফাইনাইট চার্জ ডিস্ট্রিবিউশনটা কি থিওরিটিক্যালি সমস্ত স্পেসের উপরই ইলেকট্রিক ফিল্ড তৈরি করেছে, তাহলে সব জায়গায় কি ইলেকট্রিক ফিল্ড এনার্জি স্টোরড আছে। ঠিক আছে, সেই সব জায়গার মধ্যে কোনো এক জায়গায় তুই একটা ছোট্ট ভলিউম ভাব ডি টাউ, কোনো একটা পয়েন্টে ডি টাউ ভলিউম ভাব, এর মধ্যে কত এনার্জি স্টোর আছে, ডিউ। তাহলে ডি টাউ ভলিউমে কত এনার্জি স্টোর আছে, ডিউ। ইউনিট ভলিউমে কত এনার্জি স্টোর আছে, ডি ইউ বাই ডি টাউ। তাহলে ইউনিট ভলিউমে যত এনার্জি স্টোর আছে তাকে কি বলবি, এনার্জি ডেনসিটি বলবি না? এটাকে এনার্জি ডেনসিটি বলবি না? ডি টাউ ভলিউমে ডিউ এনার্জি, ইউনিট ভলিউমে ডিউ বাই ডি টাউ এনার্জি। তাহলে ইউনিট ভলিউমে যত এনার্জি তাকে এনার্জি ডেনসিটি বলে, ইউনিট ভলিউমে যত মাস তাকে মাস ডেনসিটি বলে, ইউনিট ভলিউমে যত চার্জ তাকে চার্জ ডেনসিটি বলে। তাহলে এটাই কি বলবি, ডিউ বাই ডি টাউ কে এনার্জি ডেনসিটি। সো দিস ইজ কল্ড দ্য এনার্জি ডেনসিটি। ডিউ বাই ডি টাউ ইজ কল্ড দ্য এনার্জি density. Okay, so this is given by du by d tau is given by ue. So ue is equals to half e dot d. Okay, এই u এটার নাম হচ্ছে এনার্জি ডেনসিটি বা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি। ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি, এটা কত আসছে, হাফ ই ডট ডি। ওকে, ডি এর জায়গায় এপসাইলন ই বসিয়ে দেওয়া যায়, তাহলে হাফ ই ডট এপসাইলন ই, তাহলে হাফ এপসাইলন ই ডট ই। ওকে, তাহলে বল দেখি ই ডট ই মানে কি, এ ডট এ মানে কি স্কয়ার, তাহলে ই ডট ই মানে কি স্কয়ার, তাহলে ইউ এর ভ্যালুটা কত আসছে, হাফ এপসাইলন স্কয়ার। ওকে, তাহলে ইন ভ্যাকুয়াম কি হবে, ইন ভ্যাকুয়াম কি হয়ে যাবে, ইউ এর ভ্যালুটা হাফ এপসাইলন 0 স্কয়ার, এপসাইলন উইল বি রিডিউসড টু এপসাইলন 0। ঠিক আছে, সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটি। ঠিক আছে, একবার চিন্তা করে দেখ, যখন ক্যাপাসিটর পড়েছিলি কি একটা কোশ্চেন লিখেছিলি, একটা ডেরিভেশন করেছিলি,
ক্যাপাসিটর প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটির এক্সপ্রেশন, প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটির এক্সপ্রেশন বার করেছিলি, দেখ তো একবার সেইটার সাথে মিলিয়ে এই এক্সপ্রেশনটাই এসেছিল কিনা। অবভিয়াসলি এই এক্সপ্রেশনটাই এসেছিল, হাফ এপসাইলন 0 স্কয়ার। একটা এয়ারপোর্ট প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটির এক্সপ্রেশন এটাই এসেছিল। ঠিক আছে, আমি তখনই বলেছিলাম পড়াবার সময় যে এই রেজাল্টটা শুধুমাত্র একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটরের ইলেকট্রিক ফিল্ডের জন্য ভ্যালিড তাই নয়, যে কোনো আরবিট্রারি ইলেকট্রিক ফিল্ডের জন্যই এই রেজাল্টটা ভ্যালিড। অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ডেনসিটির এই রেজাল্টটা ইজ আ জেনারেলাইজড রেজাল্ট, ইট হোল্ডস ফর এনি electric field corresponding to any charge distribution. ওকে, তাহলে সেইটাই আমি বলেছিলাম আমরা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিতে ডিরাইভ করব এবং আমরা সেটা করলাম। ওকে, তাহলে এই চ্যাপ্টারটার মেইন জিস্ট সেটা আমরা কি দেখলাম, যে কোনো একটা গিভেন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য সব সময় একটা করসপন্ডিং ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি থাকবে। সেই এনার্জিটা কোথায় থাকবে ইজ আ ম্যাটার অফ কোয়েশ্চেন। মানে এই কোয়েশ্চেনটা এক একজন এক এক রকম ভাবে বলে। কেউ বলে চার্জ ডিস্ট্রিবিউশনটার মধ্যে এনার্জি থাকে, কেউ বলে না ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডটার মধ্যে এনার্জি থাকে। সেটা আমার ভাবার বিষয় না, মাথা ব্যথার বিষয় না। বিষয়টা হচ্ছে একটা চার্জ ডিস্ট্রিবিউশন যদি থাকে তাহলে তার সঙ্গে করসপন্ডিং একটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি থাকবে, একটা এনার্জি ডেনসিটি থাকবে। কেন থাকবে? কারণ কোন চার্জ ডিস্ট্রিবিউশন নিজে নিজে তৈরি হতে পারে না। কোন চার্জ ডিস্ট্রিবিউশন নিজে নিজে তৈরি হয়ে যেতে পারে না। একটা চার্জ ডিস্ট্রিবিউশনকে তৈরি করতে গেলে অবভিয়াসলি একজন এক্সটার্নাল এজেন্টের ওয়ার্ক ডান দরকার। ঠিক আছে, কারণ আমি একটা চার্জ ডিস্ট্রিবিউশন তৈরি করতে গেলে একটা চার্জ রাখা আছে স্পেসে কোথাও, একটা পয়েন্ট চার্জ, তারপর আরেকটা পয়েন্ট চার্জকে আনতে হবে, আরেকটা আনতে হবে, যে অ্যাসেম্বল করতে হবে। এটা আনতে গেলেই, অ্যাসেম্বল করতে গেলেই কি রিপালসিভ ফোর্সের এগেইনস্টে ওয়ার্ক ডান করতে হবে। তাহলে স্পন্টেনিয়াসলি এই জিনিসটা হবে না। ক্লিয়ার? তাহলে আমাকে কি করতে হবে, ওয়ার্ক ডান করে এই চার্জ ডিস্ট্রিবিউশনটাকে ফর্ম করতে হবে। আর ওয়ার্ক ডান করলেই একটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি চার্জ ডিস্ট্রিবিউশনের মধ্যে বা করসপন্ডিং ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের মধ্যে স্টোর হবে। তাহলে সব সময় একটা চার্জ ডিস্ট্রিবিউশনের সঙ্গে একটা করসপন্ডিং ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি থাকবে। সেই এনার্জিটা আমরা একটা জেনারেল এক্সপ্রেশন বার করে দেখালাম একটা ডিসক্রিট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য, যেটা হচ্ছে একটা অ্যাসেম্বলি অফ n পয়েন্ট চার্জেস, আবার একটা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। সবটাই করে দেখালাম। ওকে।